প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা লকডাউন পরবর্তী সময় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমরা সকলেই লকডাউনে ঘরে রয়েছো। দীর্ঘদিন তোমাদের ক্লাস চলছে না, সেই উদ্যোগকে মাথায় রেখেই বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালের মাধ্যমে ক্লাস শুরু করা হয়েছে এবং বিভিন্ন চ্যানেল তোমাদের ক্লাস নিচ্ছে। তাই আমিও তোমাদের আজ একটি কবিতা আলোচনার জন্যই উপস্থিত হয়েছি। আজকের আমাদের আলোচ্য কবিতাটি হলো আই আরও বেঁধে বেঁধে থাকি। বর্তমান সময় যখন আমরা বলছি যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সেই সময়েও আমাদের কিন্তু আরও জোটবদ্ধ হওয়া প্রয়োজন, একত্রিত হওয়া প্রয়োজন। সেই জোটবদ্ধতা দূরত্ব বজায় রেখেও করা সম্ভব। আজ আমরা সকলের জন্য যদি সেই নির্ধারিত নিয়মগুলি মেনে চলি, লকডাউনের নিয়ম মেনে চলি, তাহলে হয়তো এই রোগকে পরাস্ত করাও সম্ভব। তাই আমরা প্রত্যেকেই লকডাউনের নীতি নিয়ম মেনে চলব, সেই সঙ্গে আমাদের পড়াশোনাকেও আমরা এগিয়ে নিয়ে যাব। আজ যে কবিতাকে নিয়ে আলোচনা করব, আগেই বলেছি, আই আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। রবীন্দ্রোত্তর যুগের রবীন্দ্রানুরাগী সাহিত্যশিল্পীদের মধ্যে কবি শঙ্খ ঘোষ একজন অন্যতম প্রধান কবি এবং প্রাবন্ধিক। এবং যদি বলতে হয় তাহলে বলতে হয় যে বর্তমান সময়ের বাংলা সাহিত্যের একজন দিকপাল। কবি 1932 খ্রিস্টাব্দে বর্তমানের বাংলাদেশ রাষ্ট্র, সেই বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। দেশভাগ পরবর্তী সময়ে সেই বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে আসেন এবং দেশ ত্যাগের সেই বেদনা নিয়েই এদেশে পৌঁছানোর পর উদ্বাস্তু জীবনে দারিদ্রতা দেখেছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন। সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনা ঠিক চালিয়ে গিয়েছেন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভের পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন কৃতিত্বের সঙ্গে এবং পরবর্তী জীবনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন এবং সেখান থেকেও অবসর গ্রহণ করেছেন যথেষ্ট কৃতিত্বের সঙ্গে। তিনি এখনও আমাদের মধ্যে রয়েছেন, অর্থাৎ তিনি এখনও বেঁচে রয়েছেন। সেই শঙ্খ ঘোষের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আমরা আলোচনা করব। সেই সঙ্গে আরও বলে নিই, কবির প্রথম কাব্যগ্রন্থের নাম দিনগুলি রাতগুলি। এছাড়াও বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয় ইত্যাদি তার প্রধান প্রধান কাব্যগ্রন্থ। এছাড়াও অজস্র প্রবন্ধ লিখেছেন।
প্রাবন্ধিক শঙ্কর ঘোষও আমাদের কাছে বাড়তি পাওনা। তার এ আমির আবরণ, ছন্দের বারান্দা, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক বিখ্যাত বিখ্যাত সব প্রবন্ধ গ্রন্থ। এই সাহিত্য চর্চার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান এবং ভারতবর্ষের একটি অন্যতম সম্মান পদ্মভূষণ, সেটিও তিনি অর্জন করেছেন। সেই কবি শঙ্খ ঘোষের আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি আমরা আলোচনায় যাব। তাহলে আমরা বলতেই পারি যে কবি শঙ্খ ঘোষের আই আরো বেঁধে বেঁধে থাকি একটি স্মরণীয় কবিতা, যেখানে প্রবল হয়ে উঠেছে মানুষের অস্তিত্বের সংকট। বর্তমান সময় যেমন মানুষের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে, যে সে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কি না, এটা একটি জীবাণুর বিরুদ্ধে। কিন্তু কবি যখন লিখছেন তখন এই জীবাণুর প্রভাব নয়, সমগ্র বিশ্ব যেভাবে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন, প্রকৃতিকে যেভাবে বিনষ্ট করে নিজের বিপদ ডেকে আনছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে লিখেছেন। কিন্তু আজকের দিনেও কবিতাটি খুবই প্রাসঙ্গিক। কবিতার প্রথম চরণেই কবি বলছেন যে মানুষ প্রকৃতির কাছে যে কত অসহায়, সেই অসহায়তার রূপকল্পকেই ফুটিয়ে তুলেছেন প্রথম দুই লাইনে। কবি বলছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। কি? আমাদের একদিকে ধস আর একদিকে গিরিখাত। অর্থাৎ শুধু প্রকৃতিই নয়, অসহায় সাধারণ মানব সমাজের প্রতিটি দিকের বিপদের কথাই বলছেন পরের দুই লাইনে। আমাদের সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে বিপদ, নিচে বিপদ। এই বিপদ এড়িয়ে চলাটাই হচ্ছে কঠিন। কি বলছেন? আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ কোথাও পালিয়ে পার পাওয়ার উপায় নেই, চারিদিক থেকেই বিপদ ধেয়ে আসছে। যদি একটু এদিক ওদিক হওয়া যায় তাহলে মৃত্যু, কঠিন মৃত্যু তাকে গ্রাস করবে। অর্থাৎ এখানে প্রকৃতির সঙ্গে সঙ্গে যেটি বলা হলো, আমাদের মাথায় বোমারু, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি তাদের আগ্রাসনের জন্য প্রতি মুহূর্ত তারা যুদ্ধের জন্য উন্মুখ। সেই বোমারু বিমান যে কোনো মুহূর্তে আমাদের মাথায় এসে পড়তে পারে, অর্থাৎ মৃত্যু অবধারিত। এরপরেই কবি যেটা বলছেন, এই যুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতার রূপও কবি ফুটিয়ে তুলছেন পরের দুই লাইনে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তাই প্রতি মুহূর্তেই আমাদের শঙ্কা, এই মুহূর্তেই মরে যাব নাকি? তাই কবি দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন সামনের দিকে এগোতে হয়, তাই কবিও আহ্বান জানাচ্ছেন একজোট হওয়ার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিসর্জন নাটকের এক জায়গায় বলেছিলেন, আয় ভাই আরো কাছাকাছি সবে বেঁধে বেঁধে থাকি। রবীন্দ্র অনুরাগী কবি
কবি শঙ্খ ঘোষও রবীন্দ্রনাথকে ধার নিয়েই বললেন, আমাদের পথ নেই আর, আমাদের বাঁচার কোনো উপায় নেই, আরও বেঁধে বেঁধে থাকি, আমাদের আরও সঙ্গবদ্ধ হওয়া, আমাদের আরও জোটবদ্ধ হওয়া, আমাদের আরও একত্রিত হওয়া খুব প্রয়োজন। আসলে সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে মুক্তির শ্রেষ্ঠ উপায়ই হচ্ছে এই জোটবদ্ধতা। বর্তমান সময়ের প্রাসঙ্গিকতাও আমাদের চলে আসে। আমরা যদি জোটবদ্ধ হই, আমরা আমাদের দেশের প্রত্যেকটি মানুষ যদি আমরা সমস্ত নিয়ম মেনটেন করে লকডাউন পালন করি, তাহলে করোনা রোগকে আমরা তাড়াতে পারব। কিন্তু যদি আমরা একত্রিত না হই, তাহলে কিন্তু এটা এরকমভাবেই ছড়াতে থাকবে। তাই যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে মুক্তির শ্রেষ্ঠ উপায় হচ্ছে একত্রিত হওয়া, জোটবদ্ধ হওয়া। কবিতার পরের স্তবকে কবি যেটা বলছেন সেটা হচ্ছে যে মানব সভ্যতার রথের চালক হচ্ছে এই সাধারণ জনগণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কাজ করে কবিতায় বলেছেন, যারা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, যারা কাজ করে ওরা কাজ করে নগরে প্রান্তরে। অর্থাৎ যাদের ইতিহাস কোনোদিনই মনে রাখে না, কিন্তু সভ্যতার রথের চাকা তারাই এগিয়ে নিয়ে চলে, তাদের প্রতি সভ্য মানুষও বিমুখ। কেননা পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন। তাই বিপন্ন মানুষের হয়ে কবি বললেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। ভিখারিদের কোনো ইতিহাস থাকতে নেই, ইতিহাস শুধুমাত্র রাজা রাজার। অর্থাৎ এই সাধারণ আমজনতাকে ইতিহাস কোনোদিনই মনে রাখে না। ফলে কবি আমজনতার পথহীনতার রূপ আরো প্রকট করে তুললেন। পৃথিবীর এবং তার সাধারণ জীবনের রূপ আরো প্রকট করে তুলতে কবি কি বললেন, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো মানে সংশয়, কবির মনে সংশয়, পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ একটা সংশয়ের মধ্যে দিয়েই আমরা বাঁচছি, প্রতি মুহূর্তে আমাদের সংশয়, সেই সংশয় নিয়েই আমাদের এগিয়ে চলা, আমাদের বেঁচে থাকা। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। ফলে মানুষের বেঁচে থাকা এবং মরা সম্পর্কে আতঙ্কের ভাব সঞ্চারণের মধ্যে দিয়ে মানবতাবাদী কবি সমাধানের পথ খুঁজেছেন বা বাতলেছেন। কি সেই পথ? কোথাও কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। কিছুই কোথাও যদি নেই, এই না থাকার মধ্যেও যে কয়েকজন আমরা বাকি আছি, আমরা যদি আমাদের মনুষ্যত্ব নিয়ে, মূল্যবোধ নিয়ে বেঁচে আছি, আরো নিবিড় ঘনিষ্ঠতায় যদি আমরা হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকার দীপ্ত আহ্বান জানিয়েছেন কবি, সেই আহ্বানে যদি আমরা সাড়া দিই, তাহলেই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আমরা এগিয়ে যাওয়ার রসদ পেতে পারি বা পাব। নমস্কার। এই নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এর পরে যদি এটি ভালো লাগে, পরেও এ নিয়ে আরও আলোচনা করা যাবে।